মুসলমান, ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মশাল বনাইতো, গাজি গান হইতো, রঙে রঙে গাইতো, আনন্দ পাইতাম। মশাল বনাইতো, গাজি গান হইতো, রঙে রঙে গাইতো, আনন্দ পাইতাম। অরাগান জারি গান আনন্দের তুফান, অরাগান জারি গান আনন্দের তুফান, কাইয়া সারি গান নাও বাড়াইতাম, কাইয়া সারি গান নাও বাড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা। কিচ্ছু কষ্ট মনে আনন্দ মনে হতো। কেন আনন্দ কেন মনে হতো? এই যে নাটকটা যে কি বলতে পারবো না, এত ভালো লাগে কেন। ওই কষ্টে কাজ রোদে তাতে কাজ করার থেকে, লোকের বাড়িতে একটা কথা শোনার থেকে আমার মনে হয় পাঁচজনের সঙ্গে মিশে পাঁচটা কথা বলা, পাঁচটা সমস্যার কথা দেখিয়ে পাঁচজনের সমস্যা দেখিয়ে পাঁচজনকে সচেতন করানো, আর একসঙ্গে থাকা যাওয়া, সেটার জন্য আমাকে আনন্দ মনে হতো। ওইটা বাড়িতে এসে কষ্টটা আমার কিছু মনে হতো না কষ্ট বলে। যখন আমি প্রথম এই ধরনের কাজে, তখন তো আমাদের গ্রামে প্রচুর মদের ভাটি ছিল, বা আমার বাবা মদ খেত। তো তখন সেই ঘটনা, যেহেতু আমার সব এখানে আমি এসে একটা বলার জায়গা পেয়েছি, এসে যতই ছোট থাকি না কেন, একটা আমার দুঃখটা বোঝার জন্য যে আমার আশেপাশে যে বন্ধুরা আমাকে যে সাপোর্ট করেছে, এরকম তো কোনো আমি কোথাও আমার আশেপাশে বা আমার আত্মীয়দের মধ্যেও দেখিনি। আমি এখানে যেহেতু একটা বলার জায়গা পেয়েছিলাম বলে আমার তখন ওই ঘটনাটা, যে আমার বাবা মদ খেত, সেই ঘটনাটা বলার পরে যতটুকু নেওয়ার আমরা সেইভাবে নিয়ে, নাটকের নান্দনিকটা দেখার জন্য সেইভাবে নিয়ে আমরা কাজ করি। কিন্তু যেই ধরনের সমস্যা নিয়ে আমরা নাটক করছি সেটা বাস্তব, আমরা অবাস্তব কিছু বা কল্পনা করেছিলাম, কাল্পনিক কোনো ঘটনা নিয়ে আমি আপাতত এত বছর যে কাজ করছি, কোনো আমার মনে হয়নি যে এটা কাল্পনিক ঘটনা। এটা যা বাস্তবে ঘটছে, আমার পাশের গ্রামে যা ঘটছে, আমার গ্রামে যা ঘটছে, আমাদের প্রত্যেকের জীবনে যা ঘটছে, সেই ধরনের ঘটনা নিয়ে আমরা নাটকে দেখাচ্ছি। আমি তো শহরে জন্মেছি, এটা সত্যি কথা। এবং শুধু শহরে জন্মাইনি, আমার বাড়ি যা কনজারভেটিভ বাড়ি, আমি একজন মাস্টারমশাইয়ের মেয়ে, এবং আমার বাবা ধারণা যে মেয়েরা একটু পড়াশোনা করবে আর এক্সট্রা কারিকুলাম কী থাকবে, একটু গান করবে, ব্যাস। এবারে আমার একটু বলতে ভালো লাগছে এই জন্য যে আমি কোন জায়গা থেকে আমি এই প্রেরণাটা পেয়েছি, কোথা থেকে কোথায়। তো সেইটা জন্য যেমন নাকি পাড়ায় ফাংশন হচ্ছে, সব ছেলেরা এসছে,
এসে যে বাবাকে বলেছে মাস্টারমশাই আপনি একটু সীমাকে পারমিশন দেবেন গান করবে। তখন বাবার প্রথম কথা হচ্ছে, আমাকে যেহেতু ছাড়বে না, বাবার প্রথম কথা হচ্ছে শোনো ছেলে মেয়ে যা করে প্রথম বাবা মা তো খুশি হয়, ও এখন আমাকেই খুশি করতে পারেনি, তোমাদের কি করে খুশি করবে। মানে বাবার কোনোদিন চাইতো না যে আমি পাবলিক ফাংশনে গিয়ে আমার মেয়ে গাইবে আর 10 জন সেখানে ছেলেও আছে শুনবে। আমার গানের একটা দুর্বলতা আছে, আমার তাল। কি ঘুম তোরে পেয়েছিল কত ভাগিনী, এসেছিল নীরব রাতে, বিনাখানি ছিল হাতে, স্বপন মাঝে বাজি গেল। But when we started our work, we wanted that there will be a society where people will participate ideologically, politically, and the intellectual difference between so-called pro people and people will be minimized, and there will be a powerful mass which will be able to question the system, question the people who run the system. So therefore propaganda theatre was not satisfying us. Then actually we started thinking, what is the next alternative? আরেকটা দেখি, আরেকটা লক্ষ্য করছি, সাপুরেদের কিন্তু চোখে দেখি সাপের চোখে দেখি, হ্যাঁ একদম সাপের চোখে চোখে সবসময় এরকম সাপ চোখটা যেই বড়। একদম কেন তোর এক্সপ্রেশন সবাই দেখছে, সাপের মুখোশ রয়েছে কিন্তু তোকে সবাই দেখছে। কাজের জন্য ফেরে সর্বহারা এটা করছিস না? দেখাচ্ছি, জাস্ট দেখাচ্ছি না না আর দীপকের জন্য দীপক এখানে থাকবি, তারপরে এখান থেকে করবি। সবুজগুলো আসলে পরে আর ঘুরবে না। আর ঘুরবি না, এখান থেকে। চাই মোরা কেন দূর জাতি মোরা ভাই ওদের দুঃখের কথা তোমার জানাই Our attitude towards people started changing when we started practicing this theatre of the oppressed. Theatre of the oppressed, I think this is one of the most important thing, and I don't know how I will tell this to the people who are practicing theatre of the oppressed, but it changes the attitude towards people. So when we used to do propaganda theatre, our attitude to the people was a bit different. We thought we are empowered and we have come to empower them. But when we started theatre of the oppressed, in the workshop situations, in the workshop situation, we felt, oh, lot of things, lot of discoveries, small discoveries started taking place. So I felt, no, I also need to be empowered. And then when we were talking to people through theatre, we found a lot of very thoughtful interventions. So our relationship with the people was changed. So we started looking at the people really from a human point of view. You know, when we tell people that Jana Sanskriti is just a theatre group, I feel we are not making ourselves understood, because what normally people understand as theatre group is a group that goes and do plays, show theatre and come back. And I feel Jana Sanskriti's work, actually when we do the theatre, our work begins.
আমার স্বামী তো 3 দিন পরে চলে গেছে। আমার বাড়িতে কেউ প্রথম হয়েছে তখন কিছু কেউ বলেন। ছোটোবেলা সোয়ালে কালো তো বলে আজ থেকে টাকা জমা করো, আজ বিয়ে দিতে হবে, অনেক টাকা দিয়ে কালো মেয়ে পছন্দ করবে না। আর পাড়ার লোকেরা এখন বলে বলে আর পড়াশোনা করে বেশি পড়াশোনা করিয়ে কি হবে, আর বিয়ে দিয়ে দিলে তো হতো মাধ্যমিক পাস করিয়ে। আবার এখন বেশি পড়ালে বেশি পড়াশোনা ছেলে খুঁজতে হবে, আবার বেশি দাবি দিতে হবে, কোথা থেকে দেবে, এখন দিয়ে দাও। গ্রামের লোকেরা বেশিরভাগ বিয়েটা দিয়ে দিলেই যেন শান্তি, সে তো দিতে হবে যদি পছন্দ করে। অনেক সময় দেখা গেছে ভালোবাসা করলেও তবু দাবি দিয়ে বিয়ে দিতে হচ্ছে। So you are now going to play a piece called Sonar Mein. Not play, yes. Yeah, we are seeing. This Sonar Mein means golden girl. The play will tell you about the woman before marriage, the woman at the time of marriage, and the women after marriage. I think you will be able to understand the play because we have not talked much, but mainly through physical action. This is one of our very old play, and we performed this in Paris and Rio. This particular one. আমরা বাইরে যেতে চাই, না তোমাদের বাইরে যেতে নেই, আমরা বাইরে যেতে চাই। না তোমাদের বাইরে যেতে নেই। দীপক এখানে কর, ইমেজটা থেকে শুরু কর। আর একটা দুটো ফাঁকের মধ্যে তুই দুজনের মধ্যে দুজন ঢুকছিস কেন? তুই তো এই যে লাস্ট কথাটা বল। রেডি বল। তোমাদের বাইরে যেতে নেই, আমরা বাইরে যেতে চাই, না তোমাদের বাইরে যেতে নেই, আমরা বাইরে যেতে চাই। না তোমাদের বাইরে যেতে নেই। ঝিমনা ঝিম ঝিম ঝিমনা। আজকের আমাদের সমাজে বিবাহ ব্যাপারটা এমনভাবে মানে দাঁড়িয়েছে যে আমার দেখলে মাঝে মাঝে গাছে মানে চারিদিকে দেখি আমাদের সমাজে গাছে হয়ে ওঠে, যেটা ফোন প্রথার ব্যাপারটা এত বেড়ে গেছে। শুনেছিলাম আমাদের মানে বাবা ঠাকুমার মুখে আগে নাকি মেয়েদের কিছু পণ দিয়ে নিয়ে আসতো, এখন সেটা উল্টে মানে বেসিক্যালি ছেলেদের বেশি করে পণ দিতে হচ্ছে, এবং সেই পণটা চাইতে 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 এমন জায়গায় পৌঁছে গেছি মানুষের মধ্যে যে মনুষ্যত্ব অন্তত একটু থাকে, এবং মেয়ের বাবা চায় মেয়েকে একটু সুখী করতে, মানে যত কষ্ট হোক জমি বিক্রি করে দেনা ফেনা করে মানে দিতে হবে বাধ্য। আমাদের সমাজে এমন একটা নেমে গেছে যে মেয়েকে বিয়ে দিতেই হবে, এবং সেটা বিয়ে দিতে গেলে বেশ কিছু পণ দিয়ে দিতে হবে, যেটা তার সামর্থ্যের বাইরে। যেমন আমার জীবনে রিসেন্টলি আমার কিছু বোনের বিয়ে দিলাম, যেটা অনেক দেনাপাতি করে, সেটা আমার শোধ করতে করতে অনেকটা তুমি পারের কর্তা জানাই বার্তা তাই ডাকি তোমারে, গেল সন্ধ্যা হলো পার করো আমারে, আমার পান তো ভাইয়া পালি যাটি, নেমে গাছেরই গোড়া দিকে। কিন্তু আমি জনসংস্কৃতি নাটক করি, সোনার মেয়ে বা আরও অন্যান্য নাটকও করি, আর তাদের সাথে থেকেছি অনেক, তাদের আলোচনা অনেক শুনেছি।
তারপরে তারা আমার বলার জায়গা করে দিয়েছে যে না তুমি তুমি পারো বা অন্যভাবে বাঁচতে পারো। এই যে বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে সেটা আমি মেনে নিতে পারলাম না, কিন্তু আমি খুব প্রচণ্ড কান্নাকাটি করতাম যে আমি এই বিয়ে আমি করব না। আমার বাবার থেকে 25,000 টাকা, সাইকেল, বোতাম, হার ইত্যাদি তারা চাইছে, সেগুলো তো আমার বাবা দিতে পারবেন না। আর তাছাড়া আর একটা হচ্ছে যে আমার চোখ ভালো না, আমার -4 আমার পাওয়ার, চোখের পাওয়ার। এটাকে আমার মা বাবা বললেন যে পাড়াগাঁয়ে তো মানে চোখে চশমা বা চোখ খারাপ এগুলো একটা মারাত্মক জিনিস, এটাকে সাধারণভাবে তারা নিতে পারে না। আমি সেগুলো জানতাম, তাই জন্য আমি আমার বাবা মাকে বলতাম যে মা আমার চোখের ব্যাপারটা তোমরা বলে নাও, যদি কোনো ছেলে আমার চোখের ব্যাপার বা আমার সব জেনে শুনে সে বিয়ে করে তাহলে আমি করব। বা আমি যেই নাটকটা করছি, অনেক গ্রামে আছে যে নাটক ফাটক করলে সেই সব মেয়েদের খুব একটা মানে পছন্দ করে না। এই দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা এই দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা দাদিনা নাতিনা দা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা এই দাদিনা নাতিনা দা হ্যাঁ এই দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা হ্যাঁ দাদিনা নাতিনা দা হ্যাঁ এই দাদিনা নাতিনা দা দা এই দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা এই দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা হ্যাঁ দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা এই দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা হ্যাঁ এই দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা এই দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দা এই দাদিনা নাতিনা দা এই দাদিনা নাতিনা দা। Most women in our villages are not educated. Some can just about read and write their own name, but not more than that. Also, most are married at a very young age. They get married, and marriage means a lot of responsibilities here. The moment she gets married, even if it is married into a rich house, her life completely changes. I have seen it happen in front of my eyes. First, you have to have your sari over your head, I feel, which is symbolically and physically your first, physical limit. You are restrained. Okay, you have this over your head, and you have this red and white bangles, and you have this red thing. And I really don't think, for any newly married couple anyway, even in our cities, in the West of course, but even in our cities, those few months or maybe few years of real enjoyment that you're married and you have this relationship with one man, and there's only two of you and in your small world and there's nobody else. I don't think any girl in our villages has ever experienced that. Marriage means marriage not to a man but to a family. ছেলে ঘরে যাবো জন্য জানি, হ্যাঁ মেয়ে হয় কেন আপনাদের, মেয়ে হয় কেন? আরে জন্ম নেওয়ার সময় মেয়ে এই 5 জনের মতো রেল লাইনে ফেলে দিয়ে আসতে পারে না।
এখন স্বভাবতই লোকের মনে প্রশ্ন আসবে 3000 বার তোমার চোখে জল আসলো কী করে। আসলে তো আমি এত গ্রামে থেকেছি ওদের সঙ্গে, আমি ওদেরকে মানে যখন আমাদের রিহার্সাল হচ্ছে, যখন ওয়ার্কশপ চলছে, তখন যেমন নাকি আমি ওয়ার্কশপের একটা পার্ট, আমি নাটকটা শিখছি, আবার তেমনি আমি সবাইকে নিয়ে এমনভাবেই চলতে অভ্যস্ত, ওরা সবাই যেন আমার, আমি কি বলবো, আমার ছোট ভাই না ছোট বোন নাকি আমার ছেলে না আমার মেয়ে, আমি ঠিক সেটা বলতে পারবো না, কিন্তু অতি স্নেহে ওদের জন্য রান্না করার পর্যন্ত। আর আমি জানি, একদিনকে আমি ওদের কাছেও, আমার বন্ধুদের কাছেও গল্প করছিলাম যে আমি জানি মুরগির মাংস হলে কে কোনটা খেতে ভালোবাসে, ওদের সাথে আমি এতটাই অ্যাটাচ। তো এই যে সংকীর্তন, এই সংকীর্তন তো আমার জীবনের সঙ্গে জড়িয়ে, কারণ ওর কাছে আমি থেকেছি, খেয়েছি, একসাথে জীবনটা পার করেছি, করে ওর জীবনটা জানি, এবং এটা একটা সত্যি ঘটনা। আর ওরা প্যান্ডেলে ডেকোরেটের কাজে গেছে, আর এই ধরনের ঘটনাটা ঘটেছে, তা সেটা আমি যতবার করতে যাই আমার চোখের সামনে এই সংকীর্তনের বইয়ের মুখটাও যেরকম ভেসে আসে, দিদি আমার কি হবে, আমার সংকীর্তনের মুখটা তো আমার থাকেই, আমার অন্তরে থাকে, তো সেটাকে আমি কি করে ভুলি। আমি যদি আমার চিরজীবনটা মাথাটা আমার সাদা হয়ে যাবে, তখনও যদি আমি গায়ের পাঁচালি করি, তখনও আমার মনে হয় ঠিক সেম এনার্জি নিয়ে আমি করতে পারবো। In a village house, there is a lot of physical work. Water, drinking water has to be brought from a tap far away. So you're carrying water here all day. There has to be enough water for everybody in the house to drink. প্রথমত প্রচলিত হয়ে এসছে যে বিয়ে হলে শাঁখা সিঁদুর পরতে হয়, সেজন্য বিয়ের সময় শাঁখা সিঁদুর দিয়েছে। তো এখন আমার স্বামী মরে গেলে জানি শাঁখা ফেলে দিতে হয়, শাঁখা সিঁদুর আর পরতে নেই। তো স্বামী আমাকে দেখে না, স্বামী অন্য জায়গায় বিয়ে করে আছে, কিন্তু আমি যদি শাঁখা এক্ষুনি ভেঙে দেই, আমি ওয়ার্কশপে এসেও আমার ভেঙে গিয়েছিল কাঠি নাচ করতে করতে, ভেঙে যেতে পাড়ার লোকেরা বলছে, বউরা বলছে, আর তোমার হাতে শাঁখা ভেঙে গেছে, ভেঙে দিয়েছো কেন? আমি বলি আমি ভেঙে দেইনি, আমাদের নাটকে একটা কাঠি নাচ আছে, সেই কাঠি নাচটা করতে গিয়ে ভেঙে গেছে। শাঁখা না পরলে তো কী হয়েছে? বলে কেন, তোমার স্বামী নাই দেখলে তার কি আছে, তোমার শাঁখা হাতে থাকলে তোমার কি অসুবিধা, আর কেমন একটা লাগছে বিধবা মেয়ের মতো। শাঁখা না পরলে সমাজ মেনে নিতে পারে না যে বিবাহিত বউ কেন শাঁখা ফেলে দেয়, শাঁখা ফেলে দিলে কেমন বিধবার মতন লাগে, শাঁখা সে না দেখলে কি আছে, শাঁখা সিঁদুর পরে থাকলে হাতে কি অসুবিধা। সমাজ মানতে পারে না যে আমি পরে না থাকি, সবসময় আমাকে শাঁখা পরে থাকতে হবে, সমাজের কাছে আমাকে হতে হয়। আমার নিজের দিদির এরকম বিয়ে হয়, অনেক টাকা নিয়ে বিয়ে দিয়েছিল, কিন্তু আমার দিদি 1 বছরের বেশি শ্বশুরবাড়িতে থাকতে পারেনি, ক্রমাগত তাকে অত্যাচার করা হতো, যাও বাপের বাড়ি থেকে আরও টাকা নিয়ে এসো, আরও আমাদের এই চাই, টিভি চাই, আজকের একটা সাইকেল দিতে হবে। দিদি বাড়িতে এসে কান্নাকাটি করতো যে আমার শ্বশুরবাড়িতে এরকম আমাকে জ্বালাচ্ছে, আমাকে এই দিতে হবে ওই দিতে হবে, কিন্তু আমাদের সাংসারিক অবস্থা তো ভালো না, আমরা দিতেও পারবো না দিদিকে, তাই জন্য দিদিকে ভীষণ মারধর করতো, দিনের পর দিন দিদি অত্যাচারিত হতো। সেই ছোট থেকে আমি সেটাকে দেখতাম আর মনে মনে ভাবতাম যে কেন এটা হবে, আজকের আমাদের সাংসারিক অবস্থা ভালো নয় বলেই কি দিদির ওপর এটা অত্যাচার হবে? আজকে যদি আমরা দিতে পারতাম, যদি সাইকেল কিংবা টিভি আমরা যদি দিদিকে দিতে পারতাম,
তাহলে এইখানে অত্যাচারটা থেমে যেত। মনে মনে ভাবতাম, কিন্তু বলার কোনো জায়গা পেতাম না। তারপরে একদিন জনসংস্কৃতি এক নাটক আমাদের পাড়াতে হয়, সোনার মেয়ে। সেখানে আমি সেই নাটকটা দেখতে যাই। সেখানে দেখি সেই একই জিনিস নিয়ে বলছে। তখন আমার মনে মনে এত আনন্দ হলো যে যে কথাটা আমার ভেতরে এত বছর ধরে আমি রেখেছিলাম, আমি কাউকে বলতে পারতাম না, সেটা দেখলাম যে আমার কথাই তো এখানে বলছে। আমার তখন মানে এত আনন্দ হলো, এবং দেখলাম যে একটা মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে ক্রমাগত অত্যাচারিত হচ্ছে এবং মানে ফাইটিং করছে যে কিভাবে সে ভালো একটু থাকবে। সুন্দরী বউ হতে পেতাম, আর খেতে দেবে তো? ডালটা কোটা, নুনটা দেবে তো? জল 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 দিচ্ছি। উফ, আর কটা দিন যদি ধৈর্য ধরে থাকতে পারতাম, আরে আংটি তো পেতাম এবং 4 চাকার গাড়িও পেতাম। হাতে তো গরম কেন? এতক্ষণ কি করছিস? কাজ করছিলাম, সব আজকে ফেলে সব ফেলে আমি সব করে টাকা দিল না, আংটিটা পর্যন্ত বরবাদ করে দিলি। Culturally, women in our villages are brought up and they are told that if you are not feeling well, don't tell anybody. Keep working. You are not important. Your work is important. So if you're not, your stomach is paining, head is paining, go on working, go on working. So what happens is, often they fall very ill because in the first stages they don't tell anybody. There's no treatment. When it's too much, then you run to the doctor, emergency, this, that and the other. So that's why women's health is very neglected, because firstly she herself neglects it. Oh, it's a headache, it's okay, it'll go away. I have to do this work. If I don't cook now, how will the children eat? রান্নাঘর আমার পৃথিবী নয়, আমি আমার পৃথিবীকে আরো লম্বা, চওড়া, প্রশস্ত করতে চাই। না, রান্নাঘর তোমাদের পৃথিবী, তোমাদের বাইরে যেতে নেই। রান্নাঘর তোমাদের পৃথিবী, তোমাদের বাইরে যেতে নেই। রান্নাঘর তোমাদের পৃথিবী, তোমাদের বাইরে যেতে নেই। আমি আর সেইখানে আমি আগে যেখানে ছিলাম সেখানে কিছুতেই যেতে পারছি না, আমাকে জোর করে কেউ পাঠাতে পারছে না। আর আমি মনে করছি এই কাজকে আমি ছাড়বো না, এটা আমার হাতিয়ার। আজকের আমি যেখানে ছিলাম, আমি মনে করি পশ্চিমবঙ্গের অনেক অনেক মেয়ে সেইখানে আজকের পড়ে আছে। দেখ তবুও তুই দেখ, আমার এই পাটা ফেলাটাও একটা হবে। এইটা না হলে সুন্দর লাগছে না, একটা রিদিম হচ্ছে তার সঙ্গে। কি এরম করে যদি আমি যাই, এরম হবে কি? তা নয়। This is a kind of theatre which can democratize the politics. Because in our country today, the problem is, particularly in this state, the people have been suffering from political cynicism. Because they had tremendous expectation from the ruling party when they were in the opposition, but now they think there is no difference between right and left, between
between fascists and so-called progressives. They are all the same. So there is a cynicism. So we have to fight that cynicism. And how can we fight the cynicism? Then we say that yes, through this kind of theatre pedagogy, you can fight the cynicism, because people are now, they are trying to act politically. They are getting an opportunity to act politically. Therefore, it can fight the cynicism. And to fight the cynicism, we have to more democratize the politics. And this theatre can do it. Can do this. বন্ধুগণ, আপনারা যে আমার ডাকে সাড়া দিয়ে এভাবে আসবেন আমি কল্পনাও করতে পারিনি। আমি এর জন্য খুবই গর্বিত, খুবই গর্বিত। আর কেনই বা আসবেন না? আমি আপনাদের জন্য কি না করিনি, কি না করিনি, আমি আপনাদের জন্য কি না করিনি। তাই বন্ধুগণ, আমি আপনাদের সামনে এসেছি আরো কিছু করবো বলে। তাই এবারের মতো আমাকে একটু জয়যুক্ত করি। বন্ধুগণ, আপনারা আমার ডাকে আবার সাড়া দিয়েছেন, আমি খুবই গর্বিত। আমি এতদিনে বুঝলাম আপনারা একমাত্র আমাকে চান, আমাকে ছাড়া কাউকে চান না। ওই শহরের বাচ্চা ওই সমাজের জন্য কিছু করতে পারি। তাই বন্ধুগণ, আমার যাতে আপনাদের সবাই নিয়োজিত হতে পারি, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারি, তার জন্য একটা আমি যখন এই ধরনের কাজে আসি তখন তো আমি খুব ছোট ছিলাম। তখন আমি রাজনীতি কী জিনিস তো বুঝতাম না। তখন হয়তো ছোটোবেলার কথা হয়তো মনে আছে, সবাই ভোট দিতে যেত, এইটুকু জানতাম যে একটা ভোট আছে, ভোট দিতে যেত, সেইটুকু জানতাম। হ্যাঁ, দলীয় রাজনৈতিক কাজ না, কিন্তু আমরা তো আর ভোটের ব্যাপারে যাই না। এটা তো যে কোনো কাজেই রাজনীতি। কথা বলছি, আমি রাজনীতি করছি কারণ আমার একটা উদ্দেশ্য আছে। যে আমার উদ্দেশ্য আছে মানে আমি এটা রাজনীতি করছি। আমার উদ্দেশ্য কি, যে গ্রামের মানুষরা যাতে সঠিক পথে চলে, তারা যাতে কারোর উপর স্বনির্ভর করে না থাকে বা কারোর উপর কারোর হুকুম যেন না পালন করে, তো সেই বা হীনমন্যতা যাতে না ভোগে, সেই দিকটা আমরা সেই মানুষদেরকে ভাঙানোর চেষ্টা করছি। While constructing the play, you can see the role of the individual is also very important, and role of the collective is also very important. It was actually just after when we were just switching on to Forum Theatre, from propaganda to Forum Theatre. It was during that time. That is why you can see some Brechtian influence in Amra Jekhane Dadiye, because it is you can see some agitprop element in the play. It is not like our other forum plays. There is some agitprop element. চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, হরে মন নিয়ে খেলা করো, কি ছলো না।
Actually, when we go to a new area, we actually try to understand the political situation of that area and the relationship with the local political groups, with that particular group who has invited us. So when we see that the area is very undemocratic political atmosphere, when you see the vested interest is very strong, then perhaps we start with issues of women, which is less, which doesn't make them very worried, because we are dealing with for them that domestic violence is nothing very important, because they don't still understand the importance of it. So therefore they don't pay much attention to this kind of issues. So when we go to a new area, we choose this kind of issues where the vested interest will not feel that threatened, but we will be able to establish a rapport with the people. এই না হলে আমার ছেলের বিয়ে দেব না, না না বিয়ে দেব না। গ্রাম আছে সমাজ আছে বলি তা কি করে, গ্রাম আছে সমাজ আছে। দাও খেতে দাও। তোমার বাবা একটা ছোট লোক, তাকে জানতো না। বিয়ের আসলে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, টাকা তো দিল না, হাতের ঘড়িটা পর্যন্ত দিল না। এদিকে আমার বন্ধুরা কত কিনা পেয়েছে, আরে ভাত দেবে তো? ডালটা কই, ডালটা কই? এবারে কার মনে হচ্ছে যে আমি এখানে যাব? এরকম ভাবে আমারই একজন মতন একজন মেয়ে, সে মার খাচ্ছে সেই সুন্দরবনে, হয়তো আমি তাকে চোখে দেখিনি, কিন্তু সে মার খাচ্ছে। এটা তার নিত্য 30 দিনের সমস্যা। ওর সমস্যাটা কি আমার সমস্যা নয়? তাহলে আমি এখানে এসে সমাধান দেবো না কেন? ঠিক আছে, কার মনে হচ্ছে যে আমি মেয়ে হিসাবে একটা মেয়ের সমস্যার সমাধানের জন্য যাব? আমি ওকে সরিয়ে দিচ্ছি, আপনি ওর সঙ্গে কথা বলুন। ভাত এত গরম কেন? হ্যাঁ, আমি খেতে খুঁজে আসবে, গরম ভাত খাবো নাকি? আস্তে আস্তে আমি তো একবার কাজে যাবো শুনি, নাকি? শুনি কি কি বলছে। করছিস এতক্ষণ? ঠিক আছে, আমি জুড়িয়ে দিচ্ছি, আপনি খেয়ে নিন না। আমি তোমার জন্য কি আমায় বসে থাকবো নাকি? আপনি আমার দুটোর সময় গিয়ে কাজ ধরতে হবে। একটা সময় আমি এসেছি, 1 ঘন্টার মধ্যে তুমি কখন জুড়বে? আর ডাল তো এখনো হয়নি। কি করছিলে তখন? একটু বোঝার চেষ্টা করুন, আমি এদিকে ব্যস্ত ছিলাম। আমি এক্ষুনি তুমি ব্যস্ত, তুমি কি করছিলে কি? তুমি ব্যস্ত ছিলে, আমি বুঝি তাহলে ঘুরে ঘুরে আসছি, আমার কাজ নেই। যদি প্রয়োজন পড়ে ভাতটা বেড়ে খেয়ে না। কি ভাত বেড়ে খাবো? তোমার কি তোমার মুখ দেখতে নেই? বাড়ি থেকে বেড়ে খাবো তো বেড়ে যাও, বাড়ি থেকে বেড়ে যাও। এক মিনিট, আমি আসছি। যাওয়ার পর কিন্তু আমি আমার বাবাকে নিয়ে আমি পুলিশের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ যাও। বাহ, কি করতে যাও? Now, this is a new experience for our audiences when we first began Forum Theatre. They are used to watching a play quietly and going home, but now they see I can go into the play, I can talk, I can have dialogue with the actors, I can fight with the oppressor. My oppressor in real life, maybe I cannot fight, but in the play I can fight. So this is a new experience for the spectator. Jana Sanskriti, through the practice of Forum Theatre, is giving this new experience. When you start this new experience, it is your responsibility that you see it through till the end. Maybe there is no end, maybe it continues, but you have to be alongside as the process goes on. For example, if a housewife, she enters the play and she fights the oppressor, she goes back, this new experience will gradually make her a different person. She will begin to think, she will begin to look forward to next Forum Theatre performances. Okay, next time I'm going to say this. So we have really opened a new space, a new section in her brain where she has begun to think. Now we cannot withdraw after having opened that space. We cannot withdraw. I feel there is the question of responsibility, and maybe it is a political responsibility.
নাকি আমি মারি খাবো, আমার মেয়েও মার খাবে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। একটু হেসে যাওয়াটা দেখি। আস্তে, আপনারা মেনে নিচ্ছেন যেরকম ভাবে মেয়ে রাখা উচিত? মন্ডলবাবু, এই বুঝি মেয়ে? হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পারি? হ্যাঁ। তোকে ভালো করে দেয়। গোপা দেখি। আমি এমন করে দেখলে আমি বিয়ে করবো না। আরে কি বলছিস কি? আস্তে আস্তে আস্তে। না আমি এমন করে দেখলে কখনোই বিয়ে করবো না। আমি চাকরি করবো তবে এখানে বিয়ে করবো না। আমাকে তো দেখে নিয়ে যেতে হবে, আমার বন্ধু বান্ধব আছে, আস্তে আস্তে দেখি কি বলছে ওরা। বন্ধুরা আছে, হ্যাঁ আমি তো দেখে নিয়ে যাবো, নাহলে আমাকে তো লোকে তো কি বলবে? দেখার একটা সীমা আছে, এমন করে দেখার কোনো ক্ষতিই নেই। শোনো 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 শোনো, তুমি ছোটবেলা থেকে সেই শুধু মুখে মুখে তর্ক করো আর উল্টো পাল্টা কথা বলো। আমাদের সমাজের নিয়ম এটা এইভাবে দেখবে, তোমার ঘরের বউ করে নিয়ে যাবে, সে দেখে নিয়ে যাবে না। না আমি এমন করে করলে কখনোই বিয়ে করবো না। আমি চাকরি করবো তবু এমন করে বিয়ে করবো না। তুমি চাকরি করবে? হ্যাঁ। চাকরিটা পাবে? হ্যাঁ। কে তোমার চাকরি দেবে বলো? তুমি সমাজের নিয়ম বদলে দেবে নাকি? হ্যাঁ দেবে? হ্যাঁ। তুমি যদি সমাজের নিয়ম বদলাতে চাও, আমার তো সমাজে মুখ দেখানো যাবে না। লোক বলবে এই গোপীবাবু এই দাড়ি মেয়েটা রেখে দিয়েছে, বিয়ে দেয়নি, তখন আমি কি করবো বলো? বলো তখন কি করবে? বাবাকে যখন লোকে কথা শোনাবে তুমি কি করবে? তখন আমি তাদের একটাই কথা বলবো যে মেয়েদের এমন করে অত্যাচার করার কোনো অধিকার নেই তাদের। বাহ, এইটা ও জোর গলায় বলতে পেরেছে, এটাই তো অনেক বেশি। বলছি মেয়েদের অত্যাচার করা উচিত না। আমি নিশ্চয়ই আশা করবো যে ওর বিয়ের সময় যে এরকম একটা ভূমিকা নিশ্চয়ই নিতে পারবে, যে মেয়েদেরকে জোর জবরদস্তি করে কিছু করা যায় না। এটা আমরা সবাই মেনে নিচ্ছি। মেয়েদের এরকম হওয়া উচিত, এরকম বলা উচিত কিনা? মেয়ে পড়াশোনা করে চাকরি করে নিজে দাঁড়াতে পারে কিনা? হ্যাঁ, জোরে একবার হাততালি দিন ওর জন্য। You have noticed in the village, in the new village where we went in the Midnapur, the first 3 interventionists were the men. Because the women are not, they are not used to speak first. That is a culture, you cannot break it overnight. If one man comes, then that will break the ice and that will create an opening for the women to come on stage. So it happens everywhere. Because the men are used to speak, they are used to act, the women are not. So in the first time when you are performing this in front of a mixed audience, you will suddenly get the more interventions from the men because they are more extrovert than the women. ওখানে জীবনে প্রথমবার ওরা দেখলো যে আমাকে ওখানটাতে যেখানে অভিনেতা ছিল সেখানে ডাকছে। তো এইটা ওদের কাছে হট করে উঠে আসা, লোকের সামনে উঠে আসা, সেটার জন্য হয়তো সেখানটাতে মুশকিল। কিন্তু আমি এটা বলবো দিগম্বরপুরে অবশ্যই তাদের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, যেহেতু আমি অনেকবার ফোরাম করেছি। এবং দিগম্বরপুরে মেয়েরা আর আমি মেদিনীপুরে মেয়েদের যদি এক করি, অবশ্যই ফোরাম থিয়েটারের তো উপকারিতাটা ওখানে আমি বুঝতেই পারি। তারা কত ভোকাল হয়েছে, তারা কত অ্যাক্টিভ হয়েছে, এবং তারা নিজেদের জীবনে অনেক কিছু সিদ্ধান্ত আমার মনে হয় গ্রহণ করতে পারে, যেটা নাকি এখনও মেদিনীপুরের মেয়েরা পারে না। এটা আমি একটা পরিবর্তন একদম স্বচক্ষে দেখতে পারি। After performing the next day after the performance, we returned on 29th and 30th. I talked to that man. He was quite interested to start a group. So this is how actually Janasanskriti expands. When we receive the invitation, we don't receive the invitations just to perform and just to show our thing. Our thing is we are performing and we are trying to help people to act politically, their political ideas and our politics. If it clubs, we can
they can be helped by Theatre of the Oppressed, and we can be helped by spreading it. For example, the liquor issue. Liquor is a big problem in our villages, and it is bad liquor, bad for health. It is not legal, it is illegal. And there are many problems because of liquor. So when we started doing forum theatre on the liquor issue, we found that people are getting ready to take action outside the stage, outside theatre. In that action, I feel Jan Sanskriti should be there. Because what is that action? They are forming anti-liquor committees in the village. What is that committee doing? That committee is stopping the sale of liquor. The moment you are stopping the sale of liquor, all the liquor sellers in the village are getting together. And they are quite powerful people. And they have links with the police and with criminals. So actually you're dealing with a very powerful section of people. So in that fight, in that action, if we are not with Jan Sanskriti, you're leaving the people to face that fight on their own. I think that is not correct. I remember, I think it was Che Guevara who said that solidarity is running the same risk. So when I'm starting off this action, I should also be ready to run the same risk of whatever action happens. We may be successful, we may not be successful, but we should be there on the field, on the ground, when the action is happening. Jana Sanskriti is a Theatre of the Oppressed movement in the country. It is not a theatre group, it is a movement. You understand my point? We cannot identify as a group only. We want to be identified as a movement. We want to create Theatre of the Oppressed movement in the country. So maybe the day will come when Jana Sanskriti will not exist. Maybe the day will come when Jana Sanskriti will not exist. If we see the Theatre of the Oppressed has become a movement in the country, we will be merged into that movement. We will not necessarily, we will feel like having our Jana Sanskriti identity. It can be the Theatre of the Oppressed movement in India. And all the groups will be the part of it. We will be the part of the whole. Forum theatre, it does not deal with the local issues only. It is helping the majority mass to deal with the national issues. And people are finding it easy. They are interested in dealing with the national issues, interested in thinking of the national issues, because they were able to bring some changes at the local politics. So Theatre of the Oppressed, it not only empowers an individual, it empowers the entire collective. It is a people. Wherever you perform this kind of theatre for a long time, you will find the people are becoming very, their intellectual need becomes the priority in their life, and they start thinking. They become the active player in the society. That is why Boal says this is a theatre of the non-actors, because the non-actors becomes actors in the society. All the non-actors will become actors. বলো কোথায় যাবি রে দুই ডানার ঝটপট ঝটপট দইরা মরো রে কাহারে লাগিয়া নয়ন পাখি আমার রে আহারে কার স্বপ্ন তুমি দেখাছ নিশি জাগিয়া কেন এমন বিপদ বন্ধু নীলি মাগিয়া তবু সে যেন ঝটপট ঝটপট কইরা মরো রে কাহারে লাগিয়া
লাগিয়া কাহার লাগিয়া